ফরাসি বিপ্লব, হিটলার কিংবা 9/11 এসব তো অতীতের ঘটনা। নস্ট্রাডামুস আমাদের বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে কি বলেছেন জানেন? তিনি বলেছেন এক মহান যুদ্ধের কথা যা চলবে 27 বছর। তিনি বলেছেন আকাশ থেকে আগুন ঝরবে। তিনি আরও বলেছেন এক নতুন প্রযুক্তির কথা যা মানুষকে রোবটের মতো নিয়ন্ত্রণ করতে পারবে। নস্ট্রাডামুস যা যা বলেছেন তা যদি সত্যিই হয় তবে আমাদের ভবিষ্যৎ আসলেও পূর্ব নির্ধারিত এবং এখানে আমাদের আসলেই কিচ্ছু করার নেই। কিন্তু যদি এমন হয় যে নস্ট্রাডামুসকে নিয়ে যা যা মানুষ মুখে মুখে ছড়িয়েছে তার সবটাই আসলে একটা হোক্স বা রিউমার বা মিথ্যা, তাহলে কেমন হবে? যদি এমন হয় যে নস্ট্রাডামুস তো কোনো ভবিষ্যৎবাণী করেননি, বরং তিনি পরিণত হয়েছিলেন সেই সময় ধাপ্পাবাজি স্ট্যাবলিশ করার এক সহজ বস্তুতে। আজকের ভিডিওতে আমরা নস্ট্রাডামুস কিংবদন্তির এমন এক মুখোশ খুলতে চলেছি যা 500 বছর ধরে লুকানো আছে প্রত্যেক মানুষের অন্তরের গভীরে। জি হ্যাঁ, আপনার অন্তরের গভীরেও এই রহস্যটি লুকিয়ে আছে। তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। গত পর্বে আমি আপনাদেরকে নস্ট্রাডামুসের সেই গল্প শুনিয়েছি যা সবাই শুনতে ভালোবাসে, কিন্তু আজকের পর্বে আমি আপনাদেরকে সেই সত্যিটা বলবো যা আপনার শোনা দরকার এবং জানাও দরকার। প্রথমেই একটা সত্যি কথা স্বীকার করে নেই, মিশেল দে নস্ট্রাডামাস একজন জিনিয়াস মানুষ ছিলেন। এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই এবং আমার মনে হয় আপনারও এ নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়। কিন্তু এটাও সত্যি, তিনি ভবিষ্যৎ বক্তা ছিলেন না। তিনি ছিলেন একজন মাস্টার সাইকোলজিস্ট এবং একজন অসম্ভব রকমের প্রতিভাবান কবি। কিন্তু যদি তাই হয় তাহলে আমার আপনার এই সহজ সরল মনে একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে, সবই যদি মিথ্যা হয়, সবই যদি প্রেডিকশন হয়, তাহলে সত্যি সত্যি আসলে ঘটনাগুলো ঘটলো কিভাবে? আসলে এই রহস্য লুকিয়ে আছে 3টি জিনিসের উপর। 1 নাম্বার, নস্ট্রাডামুসের অস্পষ্ট ভাষার কবিতা। নস্ট্রাডামুস ইচ্ছে করেই তার কবিতাগুলো দুর্বোধ্য ভাষায় লিখতেন। তিনি এমন সব শব্দ ব্যবহার করতেন যেমন ধরুন আগুন, রক্ত, যুদ্ধ, দানব, বন্যা, দুর্ভিক্ষ, যা ইতিহাসের প্রতিটা যুগেই কোনো না কোনো ঘটনার সাথে আসলে মিলে যায়। আপনি যদি এখনও এই শব্দগুলো দিয়ে কিছু বানিয়ে লেখেন এবং বলে যান 2125 সালে যা প্রায় 100 বছর পরে ঘটবে, এগুলো শব্দের কিছু না কিছু আসলে ঘটবে। কিন্তু কারণ আমরা সবসময় দেখতে পাচ্ছি পৃথিবীতে সবসময় এরকম কিছু না কিছু ঘটছে যার সাথে আসলে যুদ্ধ, বিগ্রহ, রক্ত, হানাহানি এগুলো আসলে রিলেভেন্ট থাকে, রিলেটেড থাকে, রাইট? নস্ট্রাডামুসের এই অস্পষ্ট ভাষার ব্যবহার আসলে তার জন্য ছিল একটা সেফ গেম। 2 নম্বর কারণটি হচ্ছে অনুবাদ ও ব্যাখ্যার খেলা। তার লেখাগুলো প্রাচীন ফরাসি, ল্যাটিন আর গ্রিকের একটা জগা খিচুড়ি ছিল। এর কোনো নির্দিষ্ট ব্যাকরণ ছিল না। এর মানে হলো আপনি একটা লাইনকে আসলে 10 রকমভাবে অনুবাদ করতে পারবেন, আন্ডারস্ট্যান্ড করতে পারবেন। নস্ট্রাডামুস এমন সব শব্দ ব্যবহার করতেন যার 10 থেকে 12টি ভিন্ন অর্থ হতে পারে। লোককথা অনুযায়ী নস্ট্রাডামুস সেই সময়ের চার্চের হয়ে এরকম ভাষায় লিখতেন। এটাও আসলে সত্য কিন্তু না। তার লেখার টপিকে এমন কিছু আসলে ছিল না যা তৎকালীন চার্চের পরিপন্থী ছিল। তিনি ইচ্ছে করলেই আসলে সহজ ভাষায় লিখতে পারতেন, বা তিনি লিখতেন না, কারণ তিনি মানুষকে একটি হেয়ালির মধ্যে রাখতে চাইতেন। এবং আমাদের বর্তমান যুগেও যে অ্যাস্ট্রোলজাররা আছে, বা আপনি যদি পত্রিকায় আপনার রাশিফল পড়েন, সেখানেও কিন্তু একটু হেয়ালিপূর্ণ ভাষায় সব কিছু লেখা থাকে। ক্লিয়ার কাট কিন্তু কেউ আপনাকে কিছু বলবে না, এবং এটাই হচ্ছে এটার একটা ফাঁকি। 3 নাম্বার হচ্ছে হিন্ডসাইট বায়াস, মানে ঘটনা ঘটে যাওয়ার পর আমাদের মনে হয় আরে এটা তো আমি জানতাম। আমরা ঘটনা ঘটে যাওয়ার পর এমন অনুবাদটাই বেছে নিই যেটা ঘটনার সাথে মিলে যায়। আপনি সবসময় খেয়াল করলে দেখবেন যারাই বিভিন্ন রকম ভবিষ্যৎবাণীর ক্লেম করে তারা কিন্তু ঘটনা ঘটে যাওয়ার আগে কিছু বলে না, মিলে যাওয়ার পরে যাদেরটা মিলে যাচ্ছে তারা বলে এই যে দেখেন আমি এটা বলেছিলাম, এটা ঘটছে। এখন আপনি যদি মোটামুটি 100টা প্রেডিকশন যে কোনো কিছু নিয়ে যদি করেন, তার মধ্যে 1টা 2টা যদি মিলে যায়, তখন আপনি কিন্তু মানুষকে যে বলতেই পারেন যে দেখেন আমার কিন্তু 2টা প্রেডিকশন মিলে গেছে। মানুষ কিন্তু খেয়াল করবে না বাকি 98টা যে আপনার মেলেনি, সেটা যে অমিল ছিল আপনার পার্সেন্টেজে, যে সেটা অলমোস্ট 98% ফেইল, মানুষ সেটা দেখবে না, রাইট? তো নস্ট্রাডামুসের এই 942টা কবিতার মধ্যে অলমোস্ট 930টা কবিতায় আজ পর্যন্ত কিন্তু মেলেনি। প্রবাবিলিটির হিসেবে এটা অলমোস্ট 99.2
পার্সেন্টের মতো, অর্থাৎ অনলি 0.8% মতো প্রেডিকশন মিলেছে এবং 99.2% আসলে মেলেনি। কিন্তু মানুষ আসলে ওগুলো নিয়ে কোনো কথাই কখনো বলবে না, বিকজটা আমার একটু পরে আমি আপনাদেরকে বলছি। এটাও খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট, আপনারা একটু মনে রাখবেন। আমি আমার ভিডিওর শেষের দিকে এই বিকাশটা আপনাদের বলবো। আচ্ছা, আমার প্রথম পর্বে আমি আপনাদেরকে কিছু প্রমাণ দিয়েছিলাম। আপনারা যদি চান আমার ওই ভিডিওটি আবার দেখে আসতে পারেন। ওখানে আমি মোটামুটি 3 থেকে 4টি প্রমাণ দিয়েছিলাম যে নস্ট্রাডামুস যা যা বলেছেন তার মোটামুটি 4টা রেফারেন্স সহ আমি বলেছিলাম যে এভাবে এগুলো সত্য হয়েছিল। আজকের ভিডিওতে চলুন ডিবাঙ্ক করা যাক ওই 4টি প্রমাণের। 1 নাম্বার ছিল আমার সেটা ছিল ওখানকার 3 নাম্বারে, অর্থাৎ হিটলার। চলুন হিটলারকে দিয়ে শুরু করি। ওই যে হিটলারের কথা বলেছিলাম যে ওটা কি আসলে হিটলার? শুনলে অবাক হবেন, ঐতিহাসিক এবং ভাষাবিদরা পরে প্রমাণ করেছেন হিটলার হলো দানিউব নদীর প্রাচীন ল্যাটিন নাম। নস্ট্রাডামুস জার্মানির কোনো নেতার কথা বলেছিলেন না, তিনি খুব সম্ভবত দানিউব নদীর আশেপাশের কোনো অঞ্চলের যুদ্ধের কথা বলেছিলেন তার কবিতায়। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মানুষ যখন আতঙ্কের মধ্যে ছিল, তখন কিছু চালাক মানুষ হিটলার আর হিটলারের মধ্যে এই মিল খুঁজে বের করলো। এটা ভবিষ্যৎবাণী নয়, এটা একটা কাকতালীয় শব্দমিল মাত্র। আর ওই দরিদ্র পরিবার কথার জাদু। ইতিহাসের প্রায় প্রতিটা স্বৈরাচারী নেতার ক্ষেত্রেই এই দুটো কথা সত্যি। তাদের শুরুটা হয় দারিদ্র্যের মাঝে, আর তাদের মাঝে থাকে কথা বলার ক্যারিশম্যাটিক পাওয়ার। আমি আপনাদেরকে বলছি না যে আমাদের দেশের কোনো রেফারেন্স আপনারা ভাবুন, বাট আপনারা চাইলে আসলে ভাবতেও পারেন। 2 নম্বরে আমরা ডিবাঙ্ক করব লন্ডনের মহাদাহ বা দ্য গ্রেট ফায়ার ইন লন্ডন নামক ওই প্রমাণের। নস্ট্রাডামুস কিন্তু 1666 সালটি লেখেননি, তিনি লিখেছেন 66। এটা হতে পারে 1566 সাল, হতে পারে 1766 সাল, যে কোনো কিছুই আসলে হতে পারে। আর ওই যুগে ইউরোপের প্রায় সব শহরই কিন্তু ছিল কাঠের তৈরি, সেগুলোতে প্রায় ভয়ঙ্কর রকমের আগুন লাগতো। এটা কোনো অলৌকিক ব্যাপার আসলে ছিল না, এটা ছিল একটা সাধারণ ঘটনা। কারণ লন্ডনে 1666 সালের আগেও পরে বহুবারই আগুন লেগেছে। আমি আরেকটি প্রমাণে বলেছিলাম ফরাসি বিপ্লবের কথা। ফরাসি বিপ্লব, রাজা রানীর মুন্ডুহীন দেহ। আচ্ছা, এই মুন্ডুহীন দেহের ব্যাপারটা ঠিক আছে, কিন্তু এই মুন্ডুহীন দেহ কিন্তু অনেক প্রাচীনকালে তলোয়ার দিয়েও করা হতো। শুধু যে গিলোটিনের মাধ্যমে হতে হবে তা কিন্তু না। এবং এই নস্ট্রাডামুস কিন্তু তার কবিতায় কোথাও গিলোটিন শব্দটা ব্যবহার করেছিলেন না। কিন্তু যখন ফ্রান্সের রাজা রানীর গিলোটিনের সাজা দেওয়া হলো, যখন তাদের শিরোচ্ছেদ করা হলো, মানুষ এটার সাথে ওইটা মিলিয়ে নিলেন। কিন্তু এই শিরোচ্ছেদের প্রথা কিন্তু অনেক প্রাচীনকালে ছিল। আমরা গেম অফ থ্রোনসেও দেখেছি যে তলোয়ারের মাধ্যমে কিন্তু গর্দান নামিয়ে দেওয়া হতো, শুধু যে গিলোটিনের মাধ্যমে দিতে হবে তা কিন্তু ছিল না। এছাড়াও নস্ট্রাডামুস কি রাজা সরস্বতীর নাম বলেছিলেন? না, তিনি শুধু বলেছিলেন রাজতন্ত্রের পতন হবে। ইতিহাসের কোন যুগে রাজতন্ত্রের পতন হয়নি? এটা একটা খুবই সাধারণ রাজনৈতিক পর্যবেক্ষণ। কোনো না কোনো সময় কোনো না কোনো রাজবংশের পতন আসলে সবসময়ই ঘটে। আপনি যদি দেখেন যে সেটা অনেক সময় 1 বছরের ব্যবধানে হয়, কখনো 10 বছরের ব্যবধানে হয়, কখনো 50 বছরের ব্যবধানেও হয়। আমাদের এদিকে মুঘল আমল একটা সময় কিন্তু শেষ হয়ে গেছে, সেখানকারও কিন্তু একটা রাজবংশ ছিল, সেখানেও কিন্তু একটা রাজতন্ত্র ছিল, সেটাও তো পতন হয়েছে। কিন্তু প্রশ্ন আসে 9/11, ওই যে নতুন শহর, 2টি লোহার পাখি, ওটার কি হবে? ওটা তো হুবাহু মিলে গেছে, ওটার ক্ষেত্রে তো আর আমরা বলতে পারি না যে এটার মাধ্যমে ওইটা এটসেট্রা, রাইট? আসল ঘটনা হলো নস্ট্রাডামুস 9/11 নিয়ে আসলে কোনো ভবিষ্যৎবাণী করেনি কখনো। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ওই যে 2টি লোহার পাখি আর নতুন শহরওয়ালা কবিতাটা, ওটা নস্ট্রাডামুসের লেখা না, ওটা একটা সম্পূর্ণ ভুয়া বানোয়াট কবিতা। 1997 সালে কানাডার এক ছাত্র নেইল মার্শাল তার কলেজের একটা প্রজেক্টের জন্য এই ভুয়া কবিতাটা বানিয়ে ইন্টারনেটে পোস্ট করেছিলেন। সে দেখতে চেয়েছিল মানুষ কত সহজে একটা রিউমারকে নিউজ হিসেবে বিশ্বাস করে ফেলে। এরপর 2001 সালে যখন 9/11 হামলা হলো, ওই ভুয়া কবিতাটাই দাবানলের মতো ছড়িয়ে পড়লো চারদিকে। মানুষ আতঙ্কে ভয়ে ওটাকেই সত্যি বলে বিশ্বাস করতে শুরু করলো। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ভবিষ্যৎবাণীটাই আসলে একটা মিথ্যা, একটা ইন্টারনেট হোক্স। কিন্তু একটা প্রশ্ন কিন্তু খুব কমন আপনাদের মধ্যে থেকে আসে, বা আমার মাথায়ও মাঝে মধ্যে আসে, যে
ধরেন একটা মিথ্যা যদি বানোয়াটি হয়, একটা ধাপ্পাবাজি যদি হয়, তাহলে প্রায় 500 বছর ধরে মানুষ কেন নস্ট্রাডামুসের এই ভবিষ্যৎবাণীগুলো আসলে বিশ্বাস করছে? এত দিনে তো ইন্টারনেটের যুগেও তো মানুষ আসলে এগুলো কথা বিশ্বাস করে, কিন্তু তারা কেন করছে? এই প্রশ্নের অ্যান্সার আমি আপনাদেরকে এইভাবে দিতে পারি। যারা আপনারা আমার প্রথম পর্বটি এই সিরিজে দেখেছেন, আপনারাও কিন্তু বিশ্বাস কিছুটা হলেও করেছিলেন আমি যা যা বলছি এগুলো হয়তো সত্যি। আপনার যত অ্যাটলিস্ট কিছু না হোক, আপনার মনে ডাউট তো ডেফিনেটলি তৈরি হয়েছে যে আমি যে ভবিষ্যৎবাণীগুলো সত্য হওয়ার ক্লেম করছি, হয়তো হতে পারে এগুলো সত্য। তো ব্যাপারটা আসলে যেভাবে ঘটে, এটা খুবই সাইকোলজিক্যাল একটা ট্রিক। এগুলো নিয়ে আমি এখন আপনাদেরকে একটু বলবো, আপনারা একটু কাইন্ডলি এই অংশটি মনোযোগ দিয়ে শুনবেন। আপনার বা আমার এই যে প্রবণতা, এটা কেন হয়? এটাকে সাইকোলজিতে আমরা 3টি কারণের মাধ্যমে উদ্ঘাটন করতে পারি। 1 নাম্বার কারণ হচ্ছে কনফার্মেশন বায়াস। আমরা সেটাই বিশ্বাস করি যা আমরা বিশ্বাস করতে চাই। আমরা 942টি কবিতার মধ্যে যে 935টি কবিতা মেলেনি তা ভুলে যাই, শুধু যে 5-7টা কবিতা মিলেছে সেগুলো আমরা মনে রাখি। কারণ আমরা চাই যে ভবিষ্যৎবাণী নামক যেই বস্তুটি সেটি সত্যি হোক। আমরা সবসময় কল্পনা করি আমাদের মনের ভিতরে অবাস্তব কিছু যাতে সবসময় মেলে, ঘটে। আমরা সবসময় সিকিউর চাই, আমরা সবসময় শান্তি চাই। এই যে সিকিউরিটি খোঁজার প্রবণতা, এটাই কিন্তু আপনার মনে, আপনার মস্তিষ্কে বাকি যে ধরেন অলমোস্ট 99.2% প্রেডিকশন মেলেনি নস্ট্রাডামুসের, সেদিকে মনোযোগ নিয়ে যাচ্ছে না। আপনার মনোযোগটা নিয়ে যাচ্ছে যে কয়টি মিলেছে তার উপরে। অর্থাৎ আপনার মন, ব্রেইন বা আমার মন, ব্রেইন সবাই সিকিউরিটি চায়, কনফার্মেশন চায় যে হ্যাঁ ওকে। 2 নাম্বার যে সাইকোলজিক্যাল কারণ, এটার নাম হচ্ছে অ্যাপোফেনিয়া। এটা মানুষের এক অদ্ভুত মানসিক প্রবণতা। আমরা অসম্পর্কিত জিনিসের মধ্যে সম্পর্ক খুঁজে বেড়াই। যেমন ধরুন মেঘের মধ্যে মানুষের মুখ খুঁজে পাওয়া, বা সবথেকে ফেমাস চাঁদে আমরা সাইদি সাহেবের মুখ দেখতে পেয়েছিলাম একটা সময়। নস্ট্রাডামুসের অস্পষ্ট কবিতাই হলো সেই মেঘ, আর আমরা আমাদের কল্পনা দিয়ে তার মধ্যে হিটলার, 9/11 আর বিশ্বযুদ্ধ খুঁজে বেড়াচ্ছি। 3 নাম্বার সাইকোলজিক্যাল কারণ, যখনই পৃথিবীতে কোনো বড় বিপর্যয় আসে বা ধরেন বড় কোনো ঘটনা ঘটতে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়, যেমন ধরেন যুদ্ধ বা মহামারী কিংবা ধরেন কারো ফাঁসি, মানুষ ভয় পেয়ে যায়। তাদের ভবিষ্যৎ অন্ধকার মনে হয়, তখন তাদের একজন ত্রাতা দরকার হয়। আমরা ভাবতে ভালোবাসি যে কেউ একজন অন্তত জানতো এই সব কিছু ঘটবে। নস্ট্রাডামুস আমাদের সেই মিথ্যা স্বস্তিটুকুই বিক্রি করে খাইতেন। এই অংশটুকু আমি আবারও বলি, আমরা অ্যাটলিস্ট এরকম চাই, হয়তো সিচুয়েশন চেঞ্জ হবে না, বাট আমরা এভাবে কল্পনা করতে পছন্দ করি যে অ্যাটলিস্ট এই ঘটনা কেউ তো জানতো। আচ্ছা, এখন একটা প্রশ্ন করি, নস্ট্রাডামুস কি আসলে ধাপ্পাবাজ ছিলেন? আমার মতে না। মিশেল দে নস্ট্রাদাম তার সময়ের একজন অত্যন্ত বুদ্ধিমান, দূরদর্শী এবং প্রতিভাবান মানুষ ছিলেন। তিনি আমাদের একটা আয়না দেখিয়ে গেছেন। সে আয়নায় আমরা যা দেখি তা নস্ট্রাডামুসের ভবিষ্যৎবাণী নয়, ওটা আমাদের নিজেদের ভয়ের, নিজেদের আশার আর নিজেদের কল্পনারই প্রতিচ্ছবি। কারণ ভবিষ্যৎ দেখা যায় না, ভবিষ্যৎ তৈরি করতে হয়। আর সেই ভবিষ্যৎ তৈরির কারিগর কোনো জাদুকর নয়, সেই কারিগর আপনি নিজেই। আজকে ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।